গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। করোনা আবহে আমরা নয় করে অনেকগুলো ক্লাস করে এসেছি। প্রতিটা ক্লাসই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি তোমাদের কাছে বিষয়ভিত্তিক আলোচনা তুলে ধরার। এছাড়াও যদি কোথাও কোনো অসুবিধা হয়েছে তোমরা জানিয়েছো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি। গত ক্লাসেও আমরা কতগুলো ক্লাস আকবর নিয়ে শুরু করেছি, সম্রাট আকবর টু আওরঙ্গজেব, এই টপিকে। তার রাজ্য জয়, তার রাজ্য বিস্তার নীতি আমরা আলোচনা করেছি এর আগেই। উত্তর ভারত নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজ সম্রাট আকবরের দক্ষিণ ভারতীয় নীতি, দাক্ষিণাত্য নীতি বা দক্ষিণ ভারত অভিযান সম্পর্কেও খানিক আলোচনা করব। ভারতীয় শাসকদের মধ্যে খুব সম্ভবত সম্রাট আকবরই হয়তো প্রথম যিনি সফলভাবে উত্তর ও দক্ষিণ ভারতকে একই শাসনের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন। তবে এই 1600 খ্রিস্টাব্দের আশেপাশে দক্ষিণী রাজ্যগুলোর একে একে দখলের আগে থেকেই কিন্তু সম্রাট আকবর এই দক্ষিণী রাজ্যগুলির সাথে সম্পর্ক তৈরি করা, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করার কিছু কিছু উদ্যোগ কিন্তু গ্রহণ নিচ্ছিলেন। আমরা যদি এই সম্রাট আকবরের দক্ষিণ ভারত অভিযানের কিছু কারণ দেখি, যে কি তাকে উৎসাহিত করেছিল, যেগুলোর জন্য তিনি দক্ষিণ ভারত অভিযান করলেন, এই রকম আলোচনায় আমরা দেখছি যে ধরো দুটি মূল বিষয় দক্ষিণ ভারত সম্পর্কে সম্রাট আকবরের মনে একটা প্রভাব ফেলেছিল এবং তারই উৎসাহে তিনি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন। সেই দুটি কারণ কি বলা যেতে পারে? দেখো, ইন জেনারেল আমরা দেখি যে উত্তর ভারত জয় করার পর সমস্ত শাসকই চান দক্ষিণ ভারত জয় করতে। তাহলে উত্তর ভারত বিজয় সম্পন্ন করার পরই সম্রাট আকবর দক্ষিণ ভারত থেকে পর্তুগিজ বণিকদের উৎখাত করার একটা প্রয়োজনীয়তা অনুভব করে। মৌর্য, গুপ্ত, খলজি, তুগলক এই সমস্ত বংশীয় রাজারাই কিন্তু উত্তর ভারতে কর্তৃত্ব স্থাপন করার পরই দক্ষিণের দিকে কিন্তু অভিযান চালিয়েছিলেন। ইন জেনারেল আমি যেটা তোমাদেরকে প্রথমেও বললাম, এইবারে সেই অভিযানে কেউ কখনো ব্যর্থ হয়েছেন, কারো আংশিক সাফল্য এসেছে, কেউ আবার সাফল্য লাভ করার পর সেখানে তার স্থায়িত্বটা খুব কম সময় হয়েছে। তাই সম্রাট আকবরও কিন্তু উত্তরের সাফল্যের পর, মানে উত্তর ভারতের সাফল্যের পরেই তিনি এই স্বাভাবিক কারণেই দক্ষিণ ভারতের দিকে কিন্তু অগ্রসর হলেন। এটা 1 নম্বর কারণ বলতে পারি। আর একটা কারণ কি বলতে পারি, যে শক, হুন, পাঠান, মুঘল সবাই কিন্তু
ভারতবর্ষে এসেছে স্থলপথে এবং উত্তর পশ্চিম সীমান্তের পথ দিয়েই কিন্তু এসেছে। কিন্তু ইউরোপীয়রা ভারতবর্ষে ঢুকেছে কিন্তু একেবারে অন্য পথ দিয়ে। ইউরোপীয়রা ভারতবর্ষে ঢুকেছে দক্ষিণ দিকের সমুদ্র পথ দিয়ে। উত্তরে যখন উত্তর সীমান্তে যখন মুঘল তাদের আধিপত্যের জন্য লড়াই লড়ছে, তখন দক্ষিণ দিকে এই পর্তুগিজরা কিন্তু তাদের নেতৃত্ব কায়েম করে চলেছে। এই গুজরাট অভিযানের সময়, সম্রাট আকবরের গুজরাট অভিযানের সময় প্রথম তিনি পর্তুগিজদের সংস্পর্শে এলেন এবং তিনি খুব আশ্চর্য হলেন বা বিস্মিত হলেনও বলতে পারো, যে তাদের নৌ শক্তি দেখে। ফলে ক্রমে ক্রমে তারা আরব সাগরের উপর তাদের একটা পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আরোপ করে ফেলেছিল। এবং শুধু তাই নয়, ভারতীয় বণিকদের উপর তারা নানা ধরনের উৎপীড়ন শুরু করল। এই সময় ধরো যারা এই দক্ষিণী রাজ্যগুলো আছে, এগুলো তো যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। তো প্রথম দিকে হয়তো তারা পর্তুগিজদের এই অগ্রগতি রক্ষার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা ব্যর্থ হলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1580-তে বিজাপুরের হাত থেকে গোয়া কিন্তু পর্তুগিজদের দখলে চলে এলো। এই সমস্ত কিছুর পর আকবর তো যথেষ্ট দূরদর্শী, যথেষ্ট বিচক্ষণ মানুষ। তিনি কিন্তু আর কোনো রকমেরই দেরি করতে চাইলেন না এই পর্তুগিজদের অগ্রগতিটাকে বন্ধ করার। এই আলোচনা প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে ভৌগোলিক অবস্থানগত কারণে উত্তরের কেন্দ্র থেকে দক্ষিণে নিয়ন্ত্রণ রাখা কিন্তু খুবই কষ্টকর ছিল। কি কারণ? দুটো পর্বত আর দুটো নদী দক্ষিণ ভারতকে কিন্তু উত্তর ভারত থেকে, উত্তর দিক থেকে একদম বিচ্ছিন্ন করে রেখেছে। এদিকে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত আর তাপ্তি নদী, নর্মদা নদী এমনভাবে দক্ষিণ ভারতকে বেষ্টন করে রেখেছে যাতে উত্তরের কেন্দ্র থেকে সেখানে স্বাভাবিকভাবে যাতায়াত করা কিন্তু অসম্ভব ছিল, খুবই। সম্রাট আকবরের সময় দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে গড়ে ওঠা 5টা রাজ্যের মধ্যে শক্তিশালী ছিল যেমন বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর। এছাড়াও বিদর, বেরার, আরও একটা রাজ্য ছিল মালবের কাছাকাছি, খানদেশ। এখন যদি ভৌগোলিক দিক থেকে দেখা যায় তাহলে কিন্তু খানদেশের অবস্থান মুঘল সাম্রাজ্যের সব থেকে কাছাকাছি দেখা যাবে। সম্রাট আকবর 1565 খ্রিস্টাব্দে খানদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং সেখানকার সুলতান দ্বিতীয় মুবারক শাহের কন্যাকে বিয়ে করেন। সেখানে তিনি যৌতুক হিসাবে কী পেলেন না, যৌতুক হিসাবে পেলেন বিজাগড় ও হিন্দিয়া। আকবরের নামে সেখানে খুতবাও পাঠ হলো। তবে
সম্রাট আকবর কিন্তু এই দাক্ষিণাত্যের দিকে মুঘল প্রভাব বাড়ানোর জন্য প্রথমেই যুদ্ধের আশ্রয় নেননি। আমি তোমাদেরকে এর আগেও যখন বোঝাচ্ছিলাম, এটা যখন একেবারে ইন্ট্রোডাকশানটা দিচ্ছিলাম রাজ্য জয়ের, তখনও কিন্তু বলেছিলাম এই কথাটা, যে প্রথমেই কিন্তু তিনি যুদ্ধের আশ্রয় নেননি। 1591-এ তিনি খানদেশ, বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর এই সকল রাজ্যে কিন্তু দূত পাঠিয়ে একটা মৈত্রপূর্ণ বশ্যতা, মানে বন্ধুত্বর হাত কিন্তু বাড়ালেন একটা দূত মারফত। তো সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল খানদেশ ব্যতীত সব রাজ্যই কিন্তু সম্রাট আকবরের এই যে আহ্বান, এই আহ্বানে সাড়া দিতে কিন্তু অস্বীকার করল। এমনকি এটাও দেখা গেল যে আহমেদনগরের তখন যিনি সুলতান ছিলেন, দ্বিতীয় নিজাম শাহ, তিনি কিন্তু আকবরের যে দূত পাঠানো হয়েছিল তার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করলেন। এমত অবস্থায় কি হলো না, সম্রাট আকবর এই সব কিছুকে শুনে তিনি কি করলেন, দুজনকেই দাক্ষিণাত্য অভিযানের দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়া হলো আব্দুর রহিম খান আর যুবরাজ মুরাদকে, দুজনকে দাক্ষিণাত্য অভিযানের দায়িত্ব দেওয়া হলো। এরপর কি হলো? এরপর এই মুঘল বাহিনী আহমেদনগর কিন্তু অবরোধ করল। এই সময় সুলতান দ্বিতীয় নিজাম শাহর মৃত্যু হলো, আর তার মৃত্যুর ঠিক পরেই আহমেদনগরের অবস্থা কিন্তু খুব খারাপ হলো। সেখানে তাদের মধ্যেই একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। আহমেদনগরের তখন যিনি পেশোয়া ছিলেন মিয়া মঞ্জু নামে, তিনি কি করলেন, ইব্রাহিমের নাবালক পুত্র বাহাদুর শাহকে, ইব্রাহিম হলেন ওই নিজাম শাহের জ্যৈষ্ঠ পুত্র। তাহলে কি দেখা গেল না, এই আহমেদনগরের যিনি পেশোয়া ছিলেন ওই মিয়া মঞ্জু, তিনি করলেন কি, এই ইব্রাহিমের যে নাবালক পুত্র মানে বাহাদুর শাহকে সিংহাসনের বৈধ অধিকারী হিসাবে দাবি করলেন। 1995 নভেম্বরে মুঘল বাহিনী আহমেদনগরের সীমান্তে উপস্থিত হলো। তো যথারীতি মিয়া মঞ্জু কিন্তু তাদের মুঘল বাহিনীকে দেখে সন্দিহান হয়ে পড়লেন। তবে এই সময় কিন্তু মুঘল বাহিনী মিত্র হিসাবে এখানে উপস্থিত হয়নি। তাদের লক্ষ্য ছিল বিশৃঙ্খল এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে গৃহযুদ্ধের মতো অবস্থা, আহমেদনগরের রাজনৈতিক অবস্থা ভালো নয়, এই সময়ে আহমেদনগরকে দখল করে নেওয়া ছিল মুঘল বাহিনীর প্রধান লক্ষ্য। মুঘল বাহিনীর এই লক্ষ্যের কথা ওই পেশোয়া মানে মিয়া মঞ্জু কিন্তু বুঝতে পেরেছিলেন। তিনি কি করলেন, তার বাহিনী, অর্থ সম্পদ যা ছিল তাই নিয়ে কিন্তু বিজাপুর সীমান্তের দিকে সরে গেলেন এবং তিনি বিজাপুরের সাহায্য নেবার জন্যই আর কি বিজাপুরের দিকে সরে গেলেন। তো এই সময় উল্লেখ্য, আমি তোমাদের আগের আলোচনাতেও বলেছিলাম যে চাঁদ বিবি, তিনি ছিলেন বিজাপুরের সুলতান আদিল শাহের বিধবা পত্নী। দুঃসাহসিক এই মহিলা কী করলেন, আহমেদনগর দুর্গ রক্ষার তত্ত্বাবধান করতে থাকলেন। এই চাঁদ বিবির কাছে কিন্তু মানে মুঘলরা তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গেল। তার বীরত্ব মানে চাঁদ বিবির বীরত্ব আর সাহসিকতার স্বীকৃতি হিসাবে তাকে এই সময় কিন্তু চাঁদ সুলতানা নামে প্রশংসিত হতে থাকলেন। শেষ পর্যন্ত দেখা গেল 1596-এ একটা সন্ধি হলো মুঘলদের সঙ্গে। মুঘলরা বাহাদুর শাহকেই কিন্তু বৈধ সুলতান বলে স্বীকার করে নিলেন। চাঁদ বিবি আর বাহাদুর শাহ মুঘলদের আনুগত্য মেনে নেন এবং বেরার প্রদেশটি মুঘলদেরকে ছেড়ে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়। এই সন্ধিতে মানে এই যে চাঁদ বিবির সঙ্গে বাহাদুর শাহর সঙ্গে মুঘলদের যে সন্ধি, এই সন্ধিতে
কিছু অভিজাত শ্রেণীর মানুষজন কিন্তু এটাকে চাঁদ বিবিকে আর করে ক্ষমতাচ্যুত করে মুঘলদের আনুগত্য কিন্তু অস্বীকার করলো এবং তারা এটাও দাবি করলো যে বেরার প্রদেশ থেকে মুঘল কর্তৃত্ব হটাতে হবে। এবং দেখা যায় আব্দুল রহিম খানের নেতৃত্বে মুঘল বাহিনী আহমেদনগর আক্রমণ করে এবং অস্থির যুদ্ধে বিজয়ীও হয় 1597 সালটা। কিন্তু এই বিজয় দাক্ষিণাত্যের মুঘল আধিপত্যে বিশেষ সহায়ক হলো না। এমন সময় মুরাদ মারা গেলেন এবং অপর শাহজাদা দানিয়েলকে দাক্ষিণাত্য অভিযানের দায়িত্ব দেওয়া হলো। শেষ পর্যন্ত 1598 আকবর স্বয়ং দাক্ষিণাত্যে উপস্থিত হলেন। আবার এমন সময় খানদেশ মুঘলের মিত্রতা অস্বীকার করলো, করে কি করলো না, তারা আবার শত্রুপক্ষে যোগদান করলো এবং একই সাথে আহমেদনগর আর খানদেশের বিরুদ্ধে কিন্তু মুঘলদের যুদ্ধ শুরু হলো। দেখা যায় একদম শেষ পর্যন্ত 1600 খ্রিস্টাব্দে আহমেদনগর এবং 1601 খানদেশের অসিরগড় দুর্গ মুঘলদের হস্তগত হলো। এই সমস্ত কিছু মুঘলদের হস্তগত হওয়ার পর বিজাপুরের সুলতান মানে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ আর গোলকুন্ডার সুলতান কুতুব শাহের সঙ্গে মুঘলদের একটা চুক্তি হলো। তাদের মধ্যে শান্তিরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলো এবং শাহজাদা দানিয়েলের সঙ্গে আদিল শাহের কন্যার বিয়ে ঠিক হলো। বিজাপুর আর গোলকুন্ডাও তার আনুগত্য স্বীকার করে নিলেন। তিনি তারপর রাজধানীতে ফিরে যান। আমরা আজকে আকবরের এই দাক্ষিণাত্য অভিযানটা এখানে শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা আকবরের ধর্মনীতি নিয়ে আলোচনা করব।